নমস্কার। এতদিন কোথায় ছিলেন? এটা এই লাইনটা অমর করে গেছেন কবি জীবনানন্দ দাশ। এর সঙ্গে আরেকটা লাইন জুড়ে দিয়েছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। ফিরহাদ হাকিম কিংবা একজন অস্থি মজ্জাগত বেঈমান, অথবা ওই যে কে একজন গোলগাল চেহারার সিপিএম বহিষ্কৃত নেতা কি বললেন সেটা খুব বড় কথা না। বড় কথা হলো ওই জীবনানন্দের কবিতার লাইনটাই, এতদিন কোথায় ছিলেন। গতকাল থেকে আমি জানি না করতে করতে আজকে ফিরহাদ হাকিম হঠাৎ ঝোলা থেকে বেড়ালটা বার করে দিলেন, বলে ফেললেন আমি কারো ইজারা নিইনি। আমি লিখে দিতে পারি তিনি জানতেন। আইনের বইয়ে কি আছে তা দিয়ে যদি প্রশাসন চলতো তাহলে তো কলকাতা কর্পোরেশনটা একটা স্বর্গরাজ্যে পরিণত হতো। তাহলে তো ফিরহাদ ভাই এই ওবিসি তালিকা টোয়েক করে তার এত সধর্মীকে পিছনের দরজা দিয়ে চাকরি দিতেন না, কিংবা তাদেরকে প্রমোশন দিয়ে, যে প্রমোশন তাদের কোনোভাবে প্রাপ্য নয়, সেই শূন্যস্থানে আরও কিছু সধর্মীকে ঢোকানোর বন্দোবস্তও করতেন না। আজকে তিনি বলছেন আমি কিন্তু কারো ইজারা নিইনি। অবশ্যই কলকাতা কর্পোরেশনের আইনের কোন ধারায় কি বলা আছে এবং পুরো কমিশনার সেই ধারা অনুযায়ী নিজের ক্ষমতা প্রয়োগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের নানাবিধ কুটুম্বদের নামে রেজিস্ট্রি করা সম্পত্তি এই হাল হকিকত তলব করেছেন, এটা আক্ষরিক অর্থে সত্যি, কিন্তু ব্যবহারিক অর্থে সর্বৈব মিথ্যা। তার কারণ একজন পুরো কমিশনার, ওই পুরো কমিশনার পদে আমরা তো ওই খলিল আহমেদ না কি যেন একটা ফিরহাদ হাকিমের বশংবদ আমলাকেও দীর্ঘদিন বসে থাকতে দেখেছি। অবশ্য তার আগে অনেক ভালো ভালো লোকও সেখানে বসেছেন, তার মধ্যে যাচ্ছি না, কিন্তু একজন পুরো কমিশনার মেয়রকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সদ্য ক্ষমতাচ্যুত দলের কি যেন তারা বলতেন সেনাপতিকে এইভাবে প্যাঁচে ফেলে দেবেন আর আমাদের বিশ্বাস করতে হবে মেয়র কিছু জানতেন না। আচ্ছা, বাঙালি কি এতটাই নির্বোধ? আপনার বুদ্ধি প্রখর আমরা জানি, কিন্তু দয়া করে এই রাজ্যবাসীকে এতটা বোকা মনে করবেন না। বাকিদের কথায় আমি কোনো গুরুত্বই দিচ্ছি না। যে লোকটা এই সেদিন পর্যন্ত সেনাপতি মমতা দিয়ে আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি বলতে 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 মুখে গ্যাঁজা তুলে দিত,
সে যখন আজকে টিএমসি অফিসিয়ালি এর কি রিয়াকশন দিয়েছে সেটুকু বলার পরে অনেকটা ফিরাদের স্টাইলে এর বাইরে আমার কিছু বলার নেই, এটা যাকে দিয়েছে তার ব্যাপার, তার গোসার কারণ আমি জানি। তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত বৈঠকি করে দিয়েছিলেন। তখন ত্রাতার ভূমিকায় নেমে দিদিমণির আঁচলের তলায় আশ্রয় নিয়ে এরা টিকে গেছেন, টিকিট পেয়েছেন, আর রাজাবাজার তল্লাটের ছেঁটিয়ে ভোট নিয়ে জয়ীও হয়েছে। ভালো কথা। আর আরেকজন সিপিএম থেকে আসা, আমি এই ট্রেড ইউনিয়ন করা, তৃণমূল কংগ্রেস তারাও আর ট্রেড ইউনিয়ন, তারাও আর নেতা, তারপরে রাজ্যসভা, তারপরে রাজ্যসভার মেয়াদ ফুরলে উলবেরিয়ার মতো একটা নিরাপদ আসন প্রাপ্তি, এসব কার সৌজন্যে সম্ভব হয়েছিল মোটা ভাই? কে আপনাকে ডেকে এনেছিল তৃণমূল কংগ্রেসে? কে আপনাকে রাজ্যসভায় পাঠিয়েছিল? আর কেই বা আপনাকে উলুবেরিয়া মতো একটা নিরাপদ আসনে দলের প্রার্থী করেছিল? এই 72 ঘন্টার মধ্যে সব ভুলে গেলেন। জাহাঙ্গীরকে শিখণ্ডী করে অন্নদাতাকে গালাগাল দিতে শুরু করে দিলেন। দেখুন, এর বাইরে কোনো কিছু করার মুরদ আপনাদের নেই। থাকতো যদি, বিশেষ করে ফিরহাদ হাকিম কিংবা তার পাশে বসে থাকা কোনো তৃণমূল নেতার, তাহলে শুভেন্দু অধিকারী যদি দলের বিরুদ্ধে ভাইপোতন্ত্রের, দলের ভিতরে ভাইপোতন্ত্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন, আপনারা তার সঙ্গে থাকতেন। থাকেননি কেন সেটাও আমি জানি। দেখুন, এই যে একটা ব্যক্তিকেন্দ্রিক দল, এর থাকা না থাকার একটা নিজস্ব সূত্র আছে। হয়তো সেটা বৈজ্ঞানিক নয়, নিউটনের লয়ের মতো নয়, কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে এটা খুব পরিচিত একটা গপ্প বলে আমরা জানি। দেখুন, এই ব্যক্তিকেন্দ্রিক দলে এই ফিরহাদ হাকিমই বোধহয় একথা বলেছিলেন, একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এ বলেছিলেন না পার্থ বলেছিলেন, আমি বলতে পারবো না, কেউ একটা বলেছিলেন, একেবারে হক কথার এক কথা ছিল সেটা। তো এই ল্যাম্পপোস্টগুলো বাতি জ্বলে না, অথচ কখনো একটু মাথা নুইয়ে, কখনো সোজা করে, কখনো ডান দিকে কেতরে, কখনো বাঁ দিকে কেতরে ওই পোস্টের দিকে তাকিয়ে আত্মসম্মান খুইয়ে টিকে থাকে কেন? দেখুন, এই ঘটনা সবচেয়ে বেশি এবং সবচেয়ে জাগ্রতভাবে আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর জমানায়। যতক্ষণ পর্যন্ত এই ধরনের ব্যক্তিকেন্দ্রিকতা দলকে গ্রাস করে এবং বাকি সকলে ভেড়ার পালের মতো নেত্রী যা বলছেন সেটাই শিরোধার্য বলে মাথা নত করে বেরিয়ে আসেন, আর কারণে অকারণে তার বন্দনা গাইতে গাইতে
কি বলবো, গলায় হাঁফ ধরিয়ে ফেলেন, তাদের আমরা চিনি। 1977 সাল পর্যন্ত যেসব কংগ্রেসি নেতারা ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা বলেছিল, কিংবা ইন্দিরা গান্ধীর সামনে অনবরত ল্যাজ নাড়াতো, একবার 77-এ যখন দলটা ধাক্কা গেল, 78-এই কংগ্রেসে বিভাজন হয়ে গেল। আর কারা ছিলেন না সেই, প্রথমে বলা হতো রিকুইজিশন কংগ্রেস, কংগ্রেস রিকুইজিশন, তারপরে হলো কংগ্রেস ইউ, দেবরাজ আর্টসের ইউ থেকে, তারপর হলো কংগ্রেস এস, তারপর সব পালা চুকে গেল। কে ছিলেন না? জগজীবন রাম, ওয়াইবি চাওয়ান, তারপরে শরদ পাওয়ার, দেবরাজ আর্টস, ব্রহ্মানন্দ রেড্ডি, সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রিয়রঞ্জন দাস মুন্সি, এই বাংলার আমি এরকম অজস্র নাম নাগাড়ে করে যেতে পারি। একবার কল্পনা করুন, দেশে এমার্জেন্সি যখন ঘোষিত হলো মধ্যরাতে, এবং সেটা র্যাটিফাই করানো হলো পরের দিন ভোরবেলা, কাক ভোরে, হঠাৎ ডাকা একটা মন্ত্রিসভায় এত বড় একটা অপকীর্তির বিরুদ্ধে টু শব্দটি করেননি যারা, হঠাৎ দলের নির্বাচনী বিপর্যয়ে তাদের গণতান্ত্রিক চেতনা এমন জাগ্রত হয়ে উঠল যে তারা দল ভাঙার খেলায় লিপ্ত হয়ে পড়লেন। দেখুন, ইন্দিরা গান্ধী ছিলেন বলে she could turn her defeat as also the desertion by almost all important Congress leaders into her victory in no time. কিন্তু ইন্দিরা গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায় কি এক? আপনারা অবশ্য এই সেদিন পর্যন্ত তাই ভাবতেন। সুতরাং সময়ে ওয়ান স্টিচ ইন টাইম সেভস 9 বলে ইংরেজিতে একটা কথা আছে। তখন যদি একটু মেরুদণ্ডটা সোজা করে সংঘবদ্ধভাবে আপনারা দিদিকে গিয়ে বলতেন, যেমন সঞ্জয়ের বেয়াদপি নিয়ে কংগ্রেসিরা বলেছিলেন যে দিদি, এনাফ ইজ এনাফ, আনলেস ইউ রেইন ইন ইয়োর নেফিউ উইল বি কনস্ট্রেইনড টু রিভোল্ট। কখনো বলেছেন কি? একমাত্র বাপের বেটা শুভেন্দু বলেছিল, আর তারপর তাকে গদ্দার, চোরটা, শিশির বাবুর ছেলেটা, যা মুখে আসে তাই বলে একজন বিদ্রোহীকে এই গত 5 বছর ধরে ক্রমাগত গাল দিয়ে গেছে। আর আজকে আপনাদের চোখের সামনে ডুগডুগি বাজাতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেল, আর আপনারা গালে হাত দিয়ে বসে ভাবছেন তোরই আমার হঠাৎ ডুবে যায়। দেখুন, নোবডি উইল শেড এ টিয়ার ফর ইউ পিপল। আর একটা অদ্ভুত, সেই অনেকটা আনন্দবাজার স্টাইলে, আনন্দবাজার যেমন মনে করত সিপিএম খারাপ, বুদ্ধ ভালো,
এবং এর জন্য আমাদের প্রচুর প্যাঁকও খেতে হতো। আপনাদেরও একটা ধারণা ছিল, ধারণা কেন বলবো, ভক্তিরস সিঞ্চিত মূল্যায়ন ছিল যে দিদি ভালো, অভিষেক খারাপ। আরে বাবা, এটা কখনো সম্ভব? গাছের গোড়াটা ভালো, কাণ্ডটা খারাপ, এটা কখনো হয়? তবু আপনারা বলতেন কেন? কেননা আপনাদের কাপুরুষতা ঢাকার একটা যুক্তি তো দরকার ছিল। এই আজকেই দেখছিলাম কোনো একটা রিলে, অরূপ বিশ্বাস বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাইতে সৎ কোনো নেতা বা নেত্রী শুধু ভারতবর্ষে কেন গোটা পৃথিবীতে নেই। এই যে অতিভক্তি, এগুলো সব যে চোরের লক্ষণ, এটা বাংলার মানুষ টের পেয়ে গেছে। আর আপনারা বড্ড দেরি করে ফেলেছেন। এবার যে যেখানেই যান না কেন, সেখানে নাকখত দিয়ে ঢুকতে হবে কিন্তু। আর যদি মনে করেন কংগ্রেস রিকুইজিশন বা কংগ্রেস ব্রহ্মানন্দ রেড্ডির মতো তৃণমূল কংগ্রেস হাকিম, তৃণমূল কংগ্রেস ঘোষ, তৃণমূল কংগ্রেস ব্যানার্জি, এই ব্যানার্জিটা আবার খাবে না বলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবেন, সেটাও হবে না। দেখতে পাচ্ছেন তো, আপনাদের ভালোবাসার দিদি বৈঠক ডাকছেন, অর্ধেক লোক সাড়াই দিচ্ছেন। আজকে দেখলাম এই ঠাঠা রোদে আপনারা সবাইকে সমবেত হওয়ার ডাক দেওয়া সত্ত্বেও 46 জন কর্ণপাতই করল না। যত দিন যাবে এই ডেজার্টারদের সংখ্যা বাড়তে 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 একদিন দেখবেন তৃণমূল কংগ্রেস সে সাইনবোর্ডটাই সম্বল, ওই প্রাসাদের ভিতরে বাতি দেওয়ার কেউ থাকবে না। আমার বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবার যে এতগুলো সম্পত্তির মালিক হয়েছে এবং বেআইনি নির্মাণ করে গেছে লাগাতার ভাবে, এ কথা যদি মেয়র না জেনে থাকেন তাহলে এই মুহূর্তে তো তার ইস্তফা দেওয়া উচিত। স্মিতা পাণ্ডের ঘাড়ে বন্দুক রেখে তিনি অব্যাহতি চাইছেন কেন? কালকে যদি কলকাতা পোর্টের কর্তৃপক্ষ দিদিমণির হরফ করা জমির মাপজোক নিতে আসে, আপনারা একই কাজ করতেন? আপনি কিছুই জানেন না। ওই সেই গল্পের মাস্টারমশাইয়ের মতো, যাকে গুন্ডা বলেছিল, মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি, আপনারা কিছু দেখেননি, কিছু শোনেননি, কিছু বোঝেননি। হঠাৎ করে এত বড় একটা সাম্রাজ্য ভেঙে খান খান হয়ে গেল, টেলিভিশন খোলাই যাচ্ছে না। শুধু এখানে তৃণমূল নেতা কোমরে দড়ি দিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে, নয় লোকে কাটমানি ফেরত চাইতে অবস্থান করছে, নয় ঢিল ছুটছে।
ওটা চেহারাটা দেখলে মনে হচ্ছে একটা মুক্ত উন্মাদাগারে বসে আছি। এসব কোনো কিছুই আপনাদের খেয়াল ছিল না। দেখুন, ভবিষ্যৎ তো খুব নির্মম। তারা কিন্তু উইল look at you as eternal traitors to a cause which you espoused. মমতা বন্দ্যোপাধ্যায়ের দম হতো না যদি আপনারা 10 জন সিনিয়র মিলে এবং সঙ্গে আরো অনেককে নিয়ে সঠিক সময়ে এই অভিষেককে সবক শেখানোর কাজে উদ্যোগী হতেন। দেখুন, যত গালবন্ধই করি না কেন, একমাত্র বাপের বেটা দেখেছি তৃণমূলে থেকে বীর দর্পে অভিষেকের বিরোধিতা করতে, সেই কল্যাণ ব্যানার্জিকে। দেখলেন তো অভিষেক ব্যানার্জির বিরোধিতা করে কতখানি পুরস্কৃত হওয়া যায়। আপনারা দুই ধমনীতে একই রক্তের মধ্যে তারতম্য করবেন। একজনকে অকারণে মহিষী বানাবেন, আরেকজনের দুর্বৃত্ত রাজ দাঁত কিরমির করতে করতে সহ্য করবেন। সো দিস ইজ দ্য ডাবল স্ট্যান্ডার্ড। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছি আগামীকাল নাকি রাস্তায় নামবেন। তিনি নামলে তো আপনারাও কয়েকজন পিছন পিছন যাবেন। অন্তত এইটুকু সৎ পরামর্শ দেওয়ার সাহসও আপনাদের নেই যে দিদি, এই ঠাঠা রোদে এখন তুমি রাস্তায় নেও না। ও রাস্তার দুপাশে খুব ভিড় জমবে তার গ্যারান্টি নেই, আর ভিড় জমলেও সেখান থেকে টুকরো টাকরা কিছু এসে মাথার উপর পড়বে না তার গ্যারান্টি তো নেই। উল্টে কি, দিদিকে গ্যাস খাওয়াতে কেউ খুব বলছে, এই ঘরে বসে বৈঠক অনেক হয়েছে, এবার রাস্তায় নাও। প্রায় মহাত্মা গান্ধীর মতো দান্ডি মার্চ করবেন। আরে বাবা, বিজেপির সৌজন্যের কারণে এখনো অক্ষত হয়ে ঘুরে বেড়াচ্ছেন আর দিদিকে উস্কাচ্ছেন যে আপনি রাস্তায় নামুন, রাস্তায় নামুন। নামলে কি হবে? একবার তো সময় মতো প্রতিবাদ না করে নিজেদের দায়িত্ব অস্বীকার করেছেন, পাপ করেছেন, আর এখন আরও সেই পাপের পুনরাবৃত্তি করছেন দিদিকে মহিষী হিসেবে ঠাউরে রাস্তায় নামিয়ে। আপনাদের জন্যও যেমন কেউ দুফোঁটা চোখের জল ফেলবে না, তেমনি আপনাদের এই দলটা উঠে গেলে এই মুহূর্তে বাংলার যত লোক স্বস্তির নিঃশ্বাস ফেলছে না, তার চেয়েও বেশি লোক সেদিনকে পার্টি করতে হয় বাড়িতে নয় বাইরে বেরিয়ে পড়বে। মিলিয়ে নেবেন আমার কথা। ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।